আসসালামু আলাইকুম এভরিবডি। প্রিয় শিক্ষার্থী, আমরা পদার্থবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছি। আমরা ধারাবাহিক আলোচনায় পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়টি শেষ করেছি মোটামুটি। এখন আজকে আমি তোমাদেরকে গতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ অবশ্য আমরা প্রাথমিকভাবে গতিবিদ্যার কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আসেন গতিবিদ্যা। পদার্থবিজ্ঞানের যে শাখায় গতি সংক্রান্ত আলোচনাগুলো হবে সেটি হলো গতিবিদ্যা। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে এটি তৃতীয় অধ্যায় অবশ্য। আসলে গতি সম্বন্ধে জানার আগে আমাদের আসলে স্থিতি সম্বন্ধে বুঝতে হবে। স্থিতি স্থিতি এবং গতি এ দুটো আমরা যা দেখছি আশপাশে, আমি যে উদাহরণগুলো দিব এটা সব কিন্তু আপেক্ষিকভাবে আমরা কল্পনা করছি। হয়তো তোমরা দেখবা যে আশপাশে গাছপালা এবং পরিবেশের অন্যান্য স্থির বস্তুর সাপেক্ষে তুমি দাঁড়িয়ে আছো, এটি স্থিতিশীল। বাট গোটা পৃথিবী তো আবার নিজে ঘুরছে নিজের অক্ষের উপরে। সো এখানে পরম গতি পরম স্থিতি বলে কিছু নেই। আবার হয়তো তুমি ভাবছো যে তুমি দাঁড়িয়ে আছো, একটি মোটর বাইক চলে গেল কিংবা একটি ট্রেন চলে গেল, একটা পাখি উড়ে গেল, তাহলে এটি হলো কি গতি। উদাহরণ, এই গতিটাও কিন্তু আপেক্ষিক গতি। এটি পরম এজন্য নয় যে গোটা পৃথিবীতে ঘুরছে নিজের অক্ষের উপরে। সো দিন এবং রাত একটার সঙ্গে আরেকটা যেভাবে একটার কারণে আরেকটা অস্তিত্ব বোঝা যায়, তাহলে গতিবিদ্যা গতি সম্বন্ধে আলোচনা করতে গেলে স্থিতি অবশ্যই বুঝতে হবে। স্থিতি হলো আশেপাশের সাপেক্ষে, পরিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি অনড় থাকে, নিশ্চল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? স্থিতিশীল বা স্থিতি অবস্থা বলছি। আর পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তু যদি মুভ করে, নড়াচড়া করে, তাহলে এটা আমরা কি বলছি? গতিশীল। যদিও এ দুটি কি পরম স্থিতিশীল বা পরম গতিশীল নয়। আমাদের এই ভৌত জগতে আশপাশে পরম স্থিতি পরম গতি বলে কিছুই নেই। তো গতির আবার প্রকারভেদ আছে। চলন গতি আমরা এর আগে নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে জেনে এসেছি। বিভিন্ন ধরনের গতির কথা: চলন গতি, ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, দোলন গতি, সরল রৈখিক গতি, তারপরে দ্বিমাত্রিক গতি। আমাদের এইচএসসি ক্লাসে এসে আমরা এই গতিবিদ্যা অধ্যায়টাকে আমি মূলত তিনটে সিগমেন্টে ভাগ করে তোমাদেরকে বলার চেষ্টা করব। প্রথম অংশটা আসতেছে লিনিয়ার মোশন, মানে রৈখিক গতি। এখানে যে সূত্রগুলো আলোচনা হবে এগুলো অবশ্য প্রাথমিকভাবে আমরা 9-10-এ জেনে এসেছি অনেকটাই। এরপরে আসতেছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতিটা হলো, ধরো একটা বায়ু, সেরকম বাধা নেই কিন্তু এরকম একটা স্থানে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো তির্যকভাবে, দ্যাট ইজ প্রাস। তো বস্তুটা যে পথ পরিভ্রমণ করছে, দ্যাট ইজ ওর অনুভূমিক বরাবর স্মরণ ঘটছে, উলম্ব বরাবর স্মরণ ঘটছে, এটিকে আমরা বলছি কি? দ্বিমাত্রিক গতি। এর মাঝে আমরা ত্রিমাত্রিক গতির বিষয়টা একটু ধারণা করে নেব। যদি এমন হয় এই নিক্ষিপ্ত বস্তুটি, ধরে নাও আমি উদাহরণ হিসেবে যদি বলি, ফুটবলের কর্নার কিক দেয় না, তো কর্নার কিক দেওয়ার সময় বলটিকে যেভাবে নিক্ষেপ করলো, পা দিয়ে কিক দিল, বলটি শুধু অনুভূমিক এবং উলম্ব অক্ষ বরাবরে যে শুধু দূরত্বের পরিবর্তন হবে তা না, অনেক সময় বাতাসের কারণে বলটি এরকম করে ভেসে ভেসে গিয়েই তারপরে অনেক সময় গোলরক্ষকের হাতে চলে যায় কিংবা কেউ হেড দিয়ে গোল করে ফেলে। তো এই যে বিষয়টা যখন শুধু অনুভূমিক এবং উলম্ব না, তার সঙ্গে সঙ্গে আর একটা ডাইমেনশন, দ্যাট ইজ তিনটে ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিন দিকেই মুভমেন্ট হবে, তখন সেই গতিটা আমরা বলছি ত্রিমাত্রিক গতি। এছাড়াও আছে সার্কুলার মোশন, যেমন ফ্যান ঘুরছে, ঘড়ির কাঁটাগুলো ঘুরছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আমি প্রথমে লিনিয়ার মোশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো ওয়ান ডাইমেনশনাল মুভমেন্ট যেটা, একটা নির্দিষ্ট রেখা বরাবর একটা বস্তু যদি সরণ ঘটতে থাকে, তাহলে সেটিকে আমরা বলবো একমাত্রিক গতি। ফর এক্সাম্পল, এটি এক্স অক্ষ ধরে নিলাম, মূল বিন্দু ধরলাম। এই বস্তু একটি যদি এই এক্স অক্ষ বরাবর এখান থেকে সরে নির্দিষ্ট সময় পরে এখানে চলে আসে, তাহলে আমরা কি বলবো? ও কতটুকু সরে গেছে? 1 2 3 4। যদি ও সরণটা এখানে হতো, তাহলে 1 2 3 4
5, 6 মাঝখানে, দ্যাট ইজ 5.5। এটি যদি মিটার বলা হয় তাহলে মিটার, সেন্টিমিটার বললে সেন্টিমিটার, ইঞ্চি বললে ইঞ্চি। মোর অর লেস বস্তুটি কিন্তু মুভ করেছে একটা নির্দিষ্ট রেখা বরাবর। এই রেখাটি উলম্ব বরাবরেও হতে পারতো, এভাবে হতে পারতো। একটা বস্তুকে যদি আমরা খাড়া উপরের দিকে এরকম করে নিক্ষেপ করে দিই, উপরে উঠলো এবং নিচে নামলো, এটি কিন্তু একদম স্ট্রেইট। সো এক্ষেত্রে বস্তুটি একটা সার্টেন পিরিয়ড সময় পরে দেখা গেল 1, 2 এখানে অবস্থান করছে। তাহলে আমরা কি বলবো? বস্তুটি খাড়া উপরে উঠেছে 3 মিটার অর সেন্টিমিটার অর ফুট, যেটাই বলি না কেন, তবে একটা নির্দিষ্ট রেখা বরাবর উঠেছে। আবার উঠে এক সময় সে নামা শুরু করবে। তো এই যে উঠা কিংবা নামা, এটা কিন্তু অবশ্যই একটা স্ট্রেট লাইন। এটিকে আমরা বলছি ওয়ান ডাইমেনশন। তো বিষয়টি ক্লিয়ার হলো, ওয়ান ডাইমেনশন। এখন আসো তো এই যে এক্স এবং ওয়াই দুটি অক্ষর মধ্যে যদি আমরা একটা বস্তুকে আহ, এটাকে অনুভূমিক বলছি, এটা উলম্ব বলছি, ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণে একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি, এই বস্তুটিকে যদি আমরা এরকম তির্যক ভাবে নিক্ষেপ করি, তাহলে ও এরকম পথ পরিভ্রমণ করছে। তো এইরকম পথ পরিভ্রমণ করছে বস্তুটি, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় গিয়ে গিয়ে এক সময় আবার ভূমিতে পতিত হচ্ছে। তো আমরা যদি এই বরাবরে চিন্তা করি, যখন বস্তুটা এখানে থাকছে, তো ইনিশিয়ালি যখন ভূমিতে ছিল, নির্দিষ্ট সময় পরে যখন এখানে এসেছে, অবজার্ভ করে দেখো এটি কিন্তু এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব সরে গেছে, ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব সরে গেছে। এর অবস্থান প্রকাশ করতে গেলে আমাকে কিন্তু ভুজ এবং কোটি দুটি লাগছে। সো এই গতিটা হলো দ্বিমাত্রিক গতি। বস্তুটি যদি আবার এখানে থাকতো, তাহলে দেখো 1, 2, 3, আর দিকে 1, 2, 3 এরকম অবস্থানে গেছে। বস্তুটা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে অবস্থান করে একটা সময় ভূমিতে পতিত হচ্ছে। তো এই গতি পথে যে কোনো বিন্দুতে বস্তুটির অবস্থান প্রকাশ করতে গেলে আমাকে ভুজ এবং কোটি দুটি স্থানাঙ্ক কনসিডার করতে হচ্ছে। এটি হলো দ্বিমাত্রিক গতি, এটাকে অবশ্য আমরা প্রাস বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমাদেরকে আমি সার্কুলার মোশনের কথাও বলেছি। যখন একটা ঘড়ির কাঁটা ঘোরে কিংবা ফ্যান ঘোরে, তখন সার্কুলার মোশন হয়। তো গতিবিদ্যা একটা মোস্ট কমন জিনিস আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুদের মধ্যে অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। সেটি হলো দূরত্ব এবং সরণ, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। দূরত্ব হলো একটা স্কেলার রাশি, সরণ কিন্তু একটি ভেক্টর রাশি। সো আমরা যদি মনে করি এটি হলো মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এটি ও, এটি হলো পি। এই ও এবং পি, এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু একটি সরল রেখা হবে। তো এই ও বিন্দু এবং পি বিন্দুর মধ্যে একটি সরল রেখা হবে, এবং এটি হলো মিনিমাম ডিস্টেন্স, একটা নির্দিষ্ট দিক ও থেকে পি এর দিকে। এই দূরত্বটাকে আমরা কিন্তু বলছি সরণ। সরণ তাহলে কি? এটা দিক রাশি, মান কতটুকু ও পি, দিক কতটুকু ও থেকে পি এর দিকে। এখন ও থেকে পি বিন্দুতে শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন পথে যাওয়া যেতে পারে। আমি নীল রঙের কলমের কালিটি ইউজ করছি। কেউ হয়তো এইভাবে এখানে চলে গেল,
সে যে পথ অতিক্রম করেছে সেটিকে আমরা বলছি দূরত্ব। কারণ এই যে এ ও থেকে পিতে গেল, কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে ভিন্ন ভিন্ন দিক অবলম্বন করে, নির্দিষ্ট কোনো দিক অবলম্বন না করে চলে গেছে। এই যে টোটাল পথ, এটিকে কিন্তু আমরা বলছি দূরত্ব। আমি লাল কালিটা দিয়ে ইউজ করছি, এভাবে যেতে পারে, এটা দূরত্ব হতে পারে। এটা একটা দূরত্ব হতে পারে। সো দূরত্ব কখনোই সবসময় এক সমান হবে তা কিন্তু না। আর সবচেয়ে মিনিমাম যে দূরত্বটি সেটি কিন্তু হলো সরণ। দুটি বিন্দুর মধ্যে লোয়েস্ট যে ডিস্টেন্স সেটি হলো সরণ। আর দূরত্ব কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। সো দূরত্ব এবং সরণ দুটি কিন্তু ভিন্ন জিনিস। দূরত্ব হলো এটি হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু যেতে যে পথের বিষয়টি সেটি। আর ন্যূনতম যে দূরত্ব সেটাকে আমরা কি বলছি? সরণ। শিক্ষার্থী বন্ধুরা, লিনিয়ার মোশনের আমরা নবম দশম শ্রেণীতে যে সমীকরণগুলো, গতি সমীকরণগুলো পড়েছিলাম, সেগুলো মূলত হলো সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে এবং সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে একটা রৈখিক পথে একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয়, তাহলে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে সে সমীকরণ হলো s = vt। এটি কিন্তু আমাদের প্রিভিয়াস নলেজ আছে, যদিও এটা আমরা এসএসসি ক্লাসে আমাদের ইউজ আছে। এছাড়া বস্তুটি সমবেগে গতিশীল হলে এরকম হবে, বস্তুটি যদি একটা নির্দিষ্ট আদি বেগে ছিল বাট সমত্বরণ, নির্দিষ্ট সময় পর পর বেগ বৃদ্ধির হারটা একই রকম, সমত্বরণে চলে এবং একটা সার্টেন টাইম পরে বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়, ইতিমধ্যে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা যে গতি সমীকরণগুলো আমরা নবম দশম শ্রেণীতে পেয়ে এসেছি, যেগুলো কি আমাদের এইচএসসি শ্রেণীতেও আমাদের অ্যাপ্লিকেশন আছে, প্রবলেম সলভ করতে গিয়ে কাজে লাগবে, সেই সমীকরণগুলো একটু জাস্ট তোমাদের পুনরায় আমি ফিডব্যাক দিয়ে দিচ্ছি। ভি = u + at, এটি একটি সমীকরণ যেটি কিনা সমত্বরণে গতিশীল বস্তুর শেষ বেগের সমীকরণ। আবার অতিক্রান্ত দূরত্বের সমীকরণ s = ut + ½ a t²। আবার সময় নিরপেক্ষ দূরত্বের সমীকরণ হলো v² = u² + twice as। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণগুলো নবম দশম শ্রেণীতে তোমরা ভাষাগতভাবে অ্যানালাইসিস করে এনেছিলা প্রতিপাদন, আর একাদশ শ্রেণীতে আমাদের আছে যেটি ক্যালকুলাসের মাধ্যমে এই সমীকরণগুলো প্রতিপাদন করা যায়, আবার গ্রাফ থেকেও এই সমীকরণগুলো প্রতিপাদন করা যায়। এখন এই সমীকরণগুলোর আবার ভিন্নতা আছে, ভিন্ন রূপে আমাদের একটা ইউজ আছে, সেটি হলো যখন একটি বস্তুকে আমরা খাড়া ঊর্ধ্বমুখে নিক্ষেপ করব কিংবা উপর থেকে ছেড়ে দিলে যখন নিচে নামবে, তো তখন এই ত্বরণটা কিন্তু একটা বিশেষায়িত ত্বরণ, অভিকর্ষ ত্বরণে কনভার্ট হয়। সো এই সমীকরণগুলো তখন আবার আমরা একটা বস্তুকে যদি খাড়া ঊর্ধ্বমুখে নিক্ষেপ করি, দ্যাট ইজ ইউ বেগে, তো বস্তুটি তোমরা জানো যে অভিকর্ষ টানের কারণে পৃথিবীটাকে টেনে ধরবে নিচের দিকে, এই জন্য প্রতি মুহূর্তে তার বেগ কমতে থাকবে যে হারে, সেটি হলো অভিকর্ষ মন্দন, সেটি হলো কত জি, মোর অর লেস, এটি আমরা গড়ে ধরে নেই 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটি উঠতেছে উঠতেছে উঠতেছে, সার্টেন পিরিয়ড পরে বেগটা কমতে কমতে ভি হবে, অবশ্য এক সময় গিয়ে থেমে যাবে, তারপর নামবে, ধরে নাও থামেনি এখনো। তো টি সময় পরে কত বেগ হয়েছে? ভি বেগ হয়েছে। ইতিমধ্যে কতটুকু উচ্চতা উঠেছে? এইচ। তাহলে আমাদের সূত্রগুলো কনভার্ট হয়ে যাচ্ছে কিরকম? ভি = u - gt, তারপরে এইচ = ut - ½ gt²।
ত্বরণটা তখন কি হতেছে, অভিকর্ষ মন্দন, অভিকর্ষ ত্বরণের ঋণাত্মক মান চলে আসছে। তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিশেষ কেস স্টাডি করা যেতে পারে। আমরা যদি বলি যে সর্বোচ্চ বিন্দু, যেখানে কন্ডিশনটা হলো, আমাদের কন্ডিশন সর্বোচ্চ বিন্দুর হলো কি, উঠতে 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 এক সময় যখন বেগ হয়ে যাবে শূন্য, দ্যাট ইজ ভেলোসিটি কত, শূন্য। অ্যাট দ্যাট কন্ডিশন এই সমীকরণগুলো কনভার্ট হয়ে যাবে এভাবে, তাহলে কি পেলাম, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছার সময় পেয়ে গেলাম। সর্বোচ্চ বিন্দুতে বেগ যেহেতু শূন্য, অতএব ইউ মাইনাস জিটি এ পাশে নিয়ে আসার পরে সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময়টি কত, ইউ ভাগ জি। আবার আমরা যদি এই শর্তটা এখানে প্রয়োগ করি, শূন্য সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ, টোয়াইস জি এইচ সমান সমান ইউ স্কোয়ার, অতএব এইচ সমান ইউ স্কোয়ার ভাগ টোয়াইস জি। এটি হলো এই নিক্ষিপ্ত খাড়া ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতার সমীকরণ, সর্বোচ্চ উচ্চতা, এইচ সমান ইউ স্কোয়ার ভাগ টোয়াইস জি। এখন শিক্ষার্থী বন্ধুরা ওখানে গিয়ে যখন থেমে যাবে তার পর মুহূর্তে আবার কি হবে, নামা শুরু করবে। যখন নামবে সেটাও কিন্তু অভিকর্ষ টানে নামবে। তো যে হারে বেগ কমে কমে উপরে ওঠে ঠিক সেই হারে বেগ বেড়ে 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 নিচে নামে। সো যদি কখনো জিজ্ঞাসা করা হয় এই উঠা নামা মিলে মোট সময়টি কত, তাহলে সর্বোচ্চ বিন্দুতে উঠতে যাওয়ার সময় ওখান থেকে পুনরায় আগের জায়গায় ভূমিতে নেমে আসতে একই সময়। যেহেতু ইউ ভাগ জি, তাহলে এটি হলো উত্থান পতনের সময়, বা এটিকে আমরা বিচরণ কালও বলি, এটিকে ভ্রমণ কালও বলি। এখন উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে তখন সূত্রগুলো কি হবে, উপর থেকে বস্তুকে ছেড়ে দিলে সূত্রগুলো হবে শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেই তো দুভাবে ছেড়ে দেওয়া যেতে পারে। এক, আমরা বস্তুটিকে উপর থেকে সার্টেন ভেলোসিটিতে নিচের দিকে নিক্ষেপ করতে পারি। মানে এই বিষয়টা হলো এরকম যে যাও নিচে যাও, তাহলে শুরুতে কিন্তু নিক্ষেপ করা হলো কিছু একটা বেগে, সেই কিছু একটা বেগ যদি ইউ হয় নিচের দিকে এবং টি সময় পরে সেই বেগটা বাড়তে বাড়তে যদি হয় ভি, তাহলে সূত্রগুলো দাঁড়াবে ভি সমান সমান ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টোয়াইস জি এইচ। আর অন্য সময় যদি বিষয়টা এমন হয় সর্বোচ্চ কিংবা একটা উচ্চতা থেকে বস্তুটাকে জাস্ট এরকম করে ড্রপ করে দিই, ছেড়ে দিই, জাস্ট ছেড়ে দিলাম, তাহলে কি হবে, স্থির অবস্থা থেকে পড়লো বস্তুটি, দ্যাট ইজ স্থির অবস্থা হতে নিচে নামলো, কন্ডিশন হবে ইউ ইজ ইকুয়াল টু 0। আর এই কন্ডিশনে ওই সূত্রগুলো যে দাঁড়াবে সেটি হলো এরকম, v is equal to gt, u is equal to 0, h is equal to half g t square, v square is equal to twice g h। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিনিয়ার মোশন মানে রৈখিক গতির যে সূত্রগুলো আমরা আগে জানতাম এবং এই শ্রেণীতেও আমাদের এই সূত্রগুলো নিয়ে অ্যাপ্লিকেশন আছে, প্রবলেম সলভ করতে গিয়ে এগুলো লাগবে, এগুলো মোটামুটি আলোচনা হলো। তাছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ জিনিস, একটি হলো আপেক্ষিক বেগ, একটি বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে কি হারে বেগের
একটি বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তনটা হয়, সরণের যে পরিবর্তনটা হয়, সেটি হলো আপেক্ষিক বেগ। ধরে নাও একজন সাইকেল চালক নির্দিষ্ট দিকে 15 মিটার/সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে। একই দিকে পাশে আরেকজন মোটর বাইক আরোহী, সে কি করছে, 45 মিটার/সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে। তো সাইকেল আরোহীর সাপেক্ষে মোটরসাইকেল আরোহী কিন্তু প্রতি সেকেন্ডে 30 মিটার করে বেশি বেশি দূরত্ব এগিয়ে যাচ্ছে, বেশি বেশি সরণ অতিক্রম করছে। সো এটি হলো আপেক্ষিক বেগ। আর একটি বিষয় হলো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ হলো যে কোনো মুহূর্তের বেগকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্ট ভেলোসিটি। সময়ের ব্যবধানটা যদি কখনো শূন্যের কাছাকাছি হয়ে যায়, সেই সময়ের সাথে সরণের যে হার, তাকে আমরা কি বলছি, তাৎক্ষণিক বেগ। এই বিষয়টি নিয়ে একটু অল্প আলোচনা করি। একটা নির্দিষ্ট রেখা বরাবরে সরণ হচ্ছে একটি বস্তুর, এস দূরত্ব অতিক্রম করেছে টি সময়। তো গড় বেগ আমরা কি বলবো, গড় বেগ বলবো এস ভাগ টি। এর মাঝখানে একটা স্ল্যাব করে আমরা দেখলাম এইটুকু দূরত্ব হলো ডেল টি। ইতিমধ্যে আবার ডেল এস দূরত্ব অতিক্রম করছে, তাও গড় বেগ কি হবে, ডেল এস ভাগ ডেল টি। এখন এই যে সময়ের ব্যবধান, মানে এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে যে সময়টুকু, সেই ব্যবধানটুকু দ্যাট ইজ ডেল টি, এটি যদি টেন্স টু জিরো মানে নিয়ার অ্যাবাউট শূন্য সময়, শূন্য সময় কিন্তু নয়, একেবারে মিনিমাম একটা সময়, অতি ক্ষুদ্র সময়, শূন্য সময়ের কাছাকাছি হয়, তাহলে লিমিট ডেল টি টেন্স টু জিরো, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, সেই সময়ে কিছু না কিছু সরণ হয়, সেই সরণের হার, এটিকে আমরা বলছি, গোটাটাকে আমরা বলছি কি, তাৎক্ষণিক দ্রুতি। সেটিকে আমরা অবশ্য ডিএস ভাগ ডিটি দ্যাট ইজ ভি, এটাকেই আমরা বলছি তাৎক্ষণিক দ্রুতি। বাদবাকি সরণ বেগ, দ্রুতি, গড় বেগ, গড়মন্দন, ত্বরণ, অসমবেগ, অসমমন্দন, অসমত্বরণ, এই বিষয়গুলো তোমরা প্রাথমিক আলোচনায় মধ্যে টেক্সট বুক থেকে কিংবা এগুলো স্কুলেই পড়ে আসছো, এগুলো জেনে নিবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতিবিদ্যা অধ্যায় ধারাবাহিক আলোচনায় পরবর্তী ক্লাসে, আমরা পরবর্তী লেকচারে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনও সাবস্ক্রাইব না করলে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো, নিজেরাও করো। পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমরা লেকচারগুলো পেয়ে যাও। ভালো থাকো, ধন্যবাদ।